হাসিনা কবে দেশে ফিরবেন আর কবে তাকে ফাঁসি দেওয়া হবে, এইটাই হচ্ছে এখন ছাত্র, যুব এবং ইউনুসের একমাত্র চিন্তা ভাবনা। কারণ হচ্ছে জানে যে হাসিনা বাঁচলে তারা বাঁচতে পারবেন না, হাসিনাকে না মেরে ফেললে তারা বাঁচতে পারবেন না, তাদের মৃত্যু অবধারিত। তাই তারা যেন তেন প্রকারেণ হাসিনাকে মেরে দাও। সেই জন্য কি তারা হাসিনার কোথায় থাকছে, কি করছে, খোঁজ খবর নিচ্ছে? হাসিনা তো সেন্ট্রাল দিল্লিতে আছে, একদম সেন্ট্রাল দিল্লিতে আছেন। কোনো তার প্রবলেম নেই, তার কাছে মানে কেউ পৌঁছাতে পারবে না, জমও পৌঁছাতে পারবে না, কোনো ইবলিসও পৌঁছাতে পারবে না তার কাছে। কারণ বাংলাদেশ জানে না, বাংলাদেশের বর্তমান এই শাসক, যে ভারত কমিটমেন্ট অর্থাৎ মুখের কথার ভালো কি দাম। চীনের মতো সেকেন্ড লার্জেস্ট এবং মোস্ট পাওয়ারফুল নেশন তার চোখ রাঙানিকেও পাত্তা না দিয়ে তিব্বত থেকে পালিয়ে আসা দালাই লামা অর্থাৎ ধর্মগুরু, তাকে আমরা আশ্রয় দিয়েছি। শুধু আশ্রয় নয়, অরুণাচল প্রদেশে রীতিমাত্র তিনি একটা অস্থায়ী রাজ্য চালান, অস্থায়ী তিব্বত স্টেট তৈরি হয়ে গেছে। সেখানে বহু তিব্বতী লোকজন আছেন, সেখানে তাদের বাজেট হয়, তাদের মন্ত্রণালয় আছে, তারা তাদের মতো করে একটা স্টেট গড়ে তুলেছেন আমাদের অনুমতি নিয়ে। অর্থাৎ তিব্বতের মানুষজন কোনো অসুবিধায় পড়লে, কোনো রকম চীনা আগ্রাসনের দ্বারায় তারা নির্যাতিত হলে তারা পালিয়ে এসে এখানে বাঁচে। আমরা পাত্তা দেইনি। চীন অনেক ধরনের চোখ রাঙিয়েছে, ভারত পাত্তা দেয়নি। হাসিনা এখানে থাকবে, অনেক চোখ রাঙাচ্ছে বাংলাদেশ এবং তার বন্ধু রাষ্ট্র পাকিস্তান। আর কোনো দেশ যদিও সরাসরি বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়নি। তুরস্ক আছে, তুরস্ক কিছু দিয়ে সাহায্য করছে, আইএসআই এখন নিয়ন্ত্রণ করছে। এরাই হচ্ছে এখন টোটালি একটা দেশ চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। মানে পাকিস্তানে যতটুকু স্বাধীনতা আছে মানুষের, মানে সিকিউরিটি আছে, বাংলাদেশে তা নেই। পাকিস্তান সিকিউরিটিতে 75 নম্বরে আছে আর বাংলাদেশ 122-এ সম্ভবত। তাহলে কি ভয়ঙ্কর অবস্থা দেখো একটা। এতে যারা খুশি হচ্ছিলেন প্রথম দিকে, এখন তারা অনেকেই বুঝতে পেরেছেন যে তাদের খুশিটা ঠিক ছিল না। তারা বলছে যে 600 লোককে মেরে ফেলেছে হাসিনা, তাই তার ফাঁসি হবে। হাসিনা কাউকে মারতে বলেনি। এখন তার ফোন কল নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে আল জাজিরা বলে এরকম একটা মুসলিম নির্ভরযোগ্য দেশ, তারা কি করে বলে দিল যে 600 জন খুন করেছে এবং হাসিনা অর্ডার করেছে। কিন্তু হাসিনা কাউকেই খুন করার অর্ডার দেননি। তিনি তখন নিজের জীবন নিয়ে পালাতে পারলে বাঁচেন। তিনি সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারকে ফোন করেছিলেন, তিনি ধরেননি। সেনাপ্রধানরা তার ফোন ধরেননি, তাহলে তিনি নির্দেশ দিলেন কী করে? এসব করে আর যাই হোক, হাসিনাকে মেরে ফেলার একটা চক্রান্ত হচ্ছে। কিন্তু সেটা দেখা গেল যে কার্যকরী হলো না।
ইউএসএ আওয়ামী লীগের যে ইউএস মানে আমেরিকার যে কমিটি আছে, লীগের যে কমিটি আছে, বিদেশি কমিটি আওয়ামী লীগের, তার যে প্রধান প্রেসিডেন্ট রাব্বি আলম তিনিও বলেছেন যে খুব শীঘ্রই আমরা তাকে দেশে পৌঁছে দেব। ইন্ডিয়া টুডেতে খবরটা বেরিয়েছে যে আমরা তাকে পৌঁছে দেব। অনলাইনের এই খবর থেকে রাব্বি আলমের একদম প্রতিজ্ঞা যে আমরা খুব তাড়াতাড়ি আমরা শেখ হাসিনাকে পৌঁছে দেবো। আগস্টের মধ্যেই, 5ই আগস্ট তিনি চ্যুত হয়েছিলেন। আর ধরুন সামনের সপ্তাহে এসে যাবে অগস্ট মাস এবং 5ই আগস্ট। ফলে এই 5ই আগস্টের মধ্যে অনেক খেলা ঘটে যাবে এবং আমার বিশ্বাস যে আগস্টে আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদল বলে পৌঁছে যাবেন এবং ক্ষমতায় বসবেন। বাংলাদেশের মিলিটারি এবং ভারতের মিলিটারির মধ্যে যেমন যোগাযোগ চলছে, তেমনি ইদানিং খবরটা খুব হুইচই করে রটেছে যে একটা বড় মিটিং হয়েছে, সর্বদলীয় মিটিং হয়েছে এবং পরে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের টপ বসেরা খুব ক্লোজ বসেছিলেন এবং আমাদের প্রেসিডেন্ট মুর্মুর সঙ্গে দেখা করেছে। এটা নিয়ে অনেকে অনেক রকম করে ভাঙিয়ে খাচ্ছেন, কোথাকার তরুণ ঘোষ, কোথাকার কে। আসলে মাঝে মাঝেই আমাদের পররাষ্ট্র সব দপ্তরের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ইত্যাদি মেইনলি সিকিউরিটি বিষয়ে মাঝে মাঝে আমাদের এরকম বৈঠক হয় এবং সেই বৈঠকে বাংলাদেশের ব্যাপারটাও যেমন আলোচনা হয়, পাকিস্তানের ব্যাপারটাও আলোচনা হয়, চীনের ব্যাপারটাও আলোচনা হয়। আবার আমেরিকার সঙ্গে আমাদের যে সম্প্রতির সম্পর্ক তলানিতে ঠেকেছে সেটাও আলোচনা হয়। আবার রাশিয়া আমাদের জন্য S-500 তৈরি করছেন, সেটাও আলোচনা হয়। আবার আমরা লেটেস্ট যে সমস্ত ডিজাইনের মিসাইল তৈরি করছি সেটাও আলোচনা হয়, সবই আলোচনা হয়। কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার দায়িত্ব যে মাঝে মাঝে তারা দেশের সমস্ত সার্বিক ডেভেলপমেন্ট নিয়ে আমাদের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবে। সেখানে হাসিনার জন্য আলাদা বসেছেন, জিনপিংয়ের জন্য আলাদা বসেছেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য আলাদা বসেছেন, বা পাকিস্তানের ওই আসিম মুনিরের জন্য বসেছেন, এমন নয়। অন্তত আমার যেটুকু পড়াশোনা আছে সেটুকু বুঝি, প্রত্যেকটা দেশ, বিশেষত ভারতের মতো যে দেশের সঙ্গে এত বিশ্বাসঘাতকরা চারিদিকে ঘিরে রয়েছে, যাদের সঙ্গে একাধিকবার যুদ্ধ হয়েছে, ফলে সেই দেশ পাকিস্তান এবং চীন বলছি, ফলে সেই দেশকে সবসময় আপডেট থাকতে হয় প্রতি মুহূর্তে কি ঘটছে না ঘটছে এটা নিয়ে তারা অবশ্যই আপডেট থাকতে হয়। কিছুদিন আগে বাংলাদেশের কিছু লোক বলছিল না যে ভারতের কেউ বন্ধু নেই, তো দেখলেন তো মইজু তাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে। তাহলে মালদ্বীপ তো মুসলিম কান্ট্রি, ছোট দেশ, তাদের সঙ্গে সম্পর্ক নেই কি করে? মালদ্বীপ তো আমাদের টাকায় চলে, আমাদের এখানকার ভারতীয় সাহায্যে চলে, এটা সবাই জানে। নেপালে কি দেখছেন? নেপালে আবার রাজতন্ত্র ফিরে আসছে। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি নিয়ে সেখানে মিছিল হচ্ছে। এবং সেখানে যে কোনো ব্যাপারে ভারতের সাহায্য ছাড়া নেপাল এক পাও চলতে পারবে না। তাহলে পাকিস্তানের সঙ্গে
খারাপ সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে সবে সম্পর্ক খারাপ হয়েছে, এর আগে তো ভালো সম্পর্কই ছিল। তো যাই হোক, একটা জিনিস ধীরে 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 খুব পরিষ্কার হচ্ছে যে দুটো কথা, হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। আবার বলছি, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আবার স্বাভাবিক জীবনে ফিরবে না। সামনেই দুর্ভিক্ষ, এখনই চালের দাম তিন ডাবল হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর দুর্ভিক্ষ নামবে জুলাই আগস্টে এই বৃষ্টিতে, খুব খারাপ সময়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত ছাড়া বাংলাদেশের চলবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের যা খুব প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেটা ভারত থেকে সাপ্লাই না হলে, অর্থাৎ বেনাপোলের শুকিয়ে গেলে, বেনাপোলের কি বলবো, সীমান্ত যদি শুকিয়ে থাকে তাহলে বাংলাদেশও শুকিয়ে যাবে। আর সেখানে যদি হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে থাকে, প্রতিদিন পাস হয়, তাহলেই বাংলাদেশের প্রাণ সচল হবে। আর যুদ্ধের কথা তো অন্য কথা, কারণ আমরা যেভাবে বাংলাদেশকে ঘিরে আছি, অন্য কেউ এসে বাংলাদেশকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, আমরা যদি সত্যিকারই বাংলাদেশের উপর আক্রমণ করি। কিন্তু আমরা তো তা করবো না। যে দেশের জন্ম দিয়েছি সে দেশ আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের হৃদয়ের সম্প্রীতি, এবং সেই সম্প্রীতিটা অনেকেই বলে শুধু আওয়ামী লীগের সঙ্গে কেন, কারণ আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের জন্মানোর পক্ষে, আর কেউ ছিল না। বিএনপি কখনো এদিক কখনো সেদিক, বিএনপির কথা বাদ দিতেন, তখন মানে জোরালো কোনো রাষ্ট্র হিসাবেও, পলিটিক্যাল দল হিসাবে গড়ে ওঠেনি। অন্যান্য দলের কথা বাদ দিলাম, ছিল মুসলিম লীগ, হ্যাঁ, আর জামাত। আসলে মুসলিম লীগের নেতৃত্বে জামাত, সবুর খান এরা এই পদ্ধতিটা চায়নি। তারা চেয়েছিল যে পাকিস্তানের আন্ডারেই আমরা থাকবো, আমরা কোনো মতেই আলাদা দেশ গড়ব না। কারণ তাদের প্রথম থেকে ছিল এটা ভারত দেশ। স্বাধীনতা লাভের পর দুপাশে দুটো ভাগে তাদের বিভক্ত করে দেওয়ার পরেই আবার বাংলাদেশকে শেষ মুহূর্তে ভেঙে দেওয়া সাম্প্রদায়িকতার কারণে, হিন্দুত্বের কারণে। শ্যামাপ্রসাদরা তারা দেখেছিলেন যে পুরোটাই যদি হিন্দুরা, এবার বাংলার হিন্দুরা মিলিয়ে দুই বাংলা এক হয়ে গেলে, তাহলে আমরা পাকিস্তানে এই হিন্দুদের, তখন প্রায় দুদেশ মিলিয়ে কত, মুসলিমদের থেকে হিন্দুরা সামান্য কম, তাও সেই আমলে যখন আলাদা হয়েছে তখনই 10 কোটির উপর হিন্দু। তাহলে এই সব হিন্দু মারা পড়বে, সেই জন্য আলাদা পশ্চিমবঙ্গ করা হলো, এবং সেটা যে দূরদর্শিতার দিক থেকে ভয়ঙ্করভাবে সঠিক, সেটা প্রমাণ হবে। যাই হোক, আপনারা আমাদের একটু দয়া করে আমাদের একটু সমালোচনা করুন।